আজকের দিনটা আমার কাছে একটু নস্টালজিক, কারণ আমি যেহেতু এই টার্মিনালে আগেও কাজ করে গেছি এবং এই দুজনের সঙ্গে আমি সে সময় দুজনেই ছিলেন। যারা যারা টেনিওরে যখন আমি সে সমস্ত এমপ্লয়িদের সঙ্গে গিয়েছিলাম, তাদের সঙ্গে আমার করা যায় না। আমি যেভাবে কাজ করে গেছি তাদেরকেও আমি যেভাবে পেয়েছি, তো এরা দুজন এমন দুজন এমপ্লয়ি ছিলেন যে যাদেরকে আমি আমার ফার্স্ট টেনিওরেও পেয়েছি। একটা হার্টের যে কানেক্ট থাকে এদের সঙ্গে আমার কথা না হলেও যে এদের এক সম্পর্কে আমার যে চিন্তা ভাবনাটার মধ্যে অনেক অন্যরকম একটা নরম দিক আসে। খারাপ লাগে, কারণ শুধু সন্ধ্যাই নয়, আমি আরও অনেক এরকম এমপ্লয়িকে মাঝখানে 2007 থেকে 2011 যখন কাজ করে গেছি তাদেরকে আমি পেয়েছি, এসে দেখেছি তারা অলরেডি রিটায়ার্ড হয়ে গেছে। প্রত্যেকেই খুব ভালো ছিলেন। যদি রাজবাজের হিন্দুর ক্ষেত্রে খুব সুন্দর। আজকে আমরা যদিও ট্রেন ওয়াইজ অনেকটা কমে গেছি, কিন্তু তার মাঝখানেও সন্ধ্যা সন্ন্যাসীদের মতন এমপ্লয়ি এবং এত নিজেদের জায়গাতে এত এক্সপিরিয়েন্স এবং এত কমিটেড, যে কাজটা ধরে সেই কাজটা কমপ্লিট করে যাবে এবং সেটা নিয়ে দরকার হলে আর্গুমেন্টও করবে, এরকম আজকের দিনে পাওয়াটা খুব দুষ্কর। যাই হোক, সময় এরকম চলে যায় এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের মনে হয় যে যেহেতু আমাদের রিলেশনটার প্ল্যাটফর্মটা একজনই, সেটা হচ্ছে একটা কোম্পানি ইন্ডিয়ান অয়েল, এবং ইন্ডিয়ান অয়েলের জন্যই আমরা আমাদের সবার কাছাকাছি আসতে পেরেছি এবং এত সুন্দর একটা কোরিয়াল রিলেশনশিপ আমাদের মধ্যে তৈরি হয়েছে। ইন্ডিয়ান অয়েলের জন্য আপনারা বা আমরা যে এই প্ল্যাটফর্মে আসছি এবং আপনাদের চলে যাওয়ার সময়টা, এটাও আমি মনে করি আর একটা ফেজ। যেমন আপনারা আপনাদের ইউথ মানে সেই সময়গুলোতে যখন আপনারা ঢুকেছিলেন, সেই সময়টা যখন চিন্তা করবেন তখন ভাববেন যে এই জব বা একটা এত বড় কোম্পানিতে ঢোকাটার জন্য আপনারা কতটাই মানে কমিটেড ছিলেন যে একটা চাই তবেই আমরা লাইফটা আমাদের সেই প্ল্যাটফর্মটা ইন্ডিয়ান অয়েল সবাইকে দিয়েছে। শুধু ফাইন্যান্সিয়ালি নয়, একটা সোশ্যাল স্ট্যাটাস এবং তার থেকেও বড় কথা যেটা হাতি কানেকশন, হৃদয়ের যে একটা একই ধরনের চিন্তাভাবনার মানুষের মধ্যে যে কানেক্ট করে সেই সুবিধাটাও দিয়েছে। সুতরাং ইন্ডিয়ান অয়েলের থেকে আপনারা সুপার অ্যানুয়েটেড হচ্ছেন, আমি মনে করি সেটা একটা ফেজ, সেটার মধ্য দিয়ে সবাই যাবে। আমাদেরকে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেই হবে, কর্পোরেশন রুল। কিন্তু তার মানে এই নয় যে আপনারা ইন্ডিয়ান অয়েল থেকে বেরিয়ে গেলেন। এটা বিগার ফ্যামিলি, সবাই বলে বিগার ফ্যামিলি, এবং তার প্রত্যেকটা স্টেজে তার কাজের ধরন বা রেসপন্সিবিলিটিটা হয়তো পাল্টায়, কিন্তু ইন্ডিয়ান অয়েল সবসময় আপনাদের সঙ্গে আছে, রাজবাগ টার্মিনাল সবসময় আপনাদের সঙ্গে আছে। এবং আমি আশা করি যে যেভাবে আপনারা আজকে অ্যাট দ্য এজ অফ 60 অলসো দুজনই যেরকমভাবে যেরকম শারীরিক কন্ডিশনের মধ্যে যেরকম মানসিক একটা সুস্থতার মধ্যে দিয়ে আজকে আপনারা এই টার্মিনাল থেকে সুপার অ্যানুয়েটেড হচ্ছেন, এই সিচুয়েশনটা যেন আপনাদের আগামী ডিকেডস কাম যে দশকগুলো আসছে সেই দশকগুলোতেও যেন আপনাদের এরকম আপনারা মনে অনেক বেশি সুস্থ থাকুন, শরীরে সুস্থ থাকুন। বাকি কোনো ধরনের সাপোর্ট যদি আপনাদের লাগে টার্মিনালের তরফ থেকে, আইএসির তরফ থেকে, সেখানে কোনো হেজিটেশনের ব্যাপার নেই। এই ধরনের একটা যে মেলবন্ধন তৈরি হয়েছে, যেটা আমার আগেও যারা তারা বলছে, সেটা কন্টিনিউ করবে। সেটা কারণ একজনের উপর দাঁড়িয়ে, সেটা একটা টিম এফোর্ট। সেটা একজন কিছু সেটাতে মেলাইনও করতে পারবে না, কোনো একজন সেটাতে হায়ার গ্রেডে ভুলতেও পারবে না। একটা কোম্পানির এফোর্ট, তার 60-70 বছর ধরে যে কোম্পানিটা এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে গেছে, সেই পরিবেশটা কন্টিনিউ করি। আপনারা ভালো থাকবেন, আর যে কোনো ধরনের সুবিধাতে সবার সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন। এই বলে ধন্যবাদ মহাশয়কে। আচ্ছা, আজকের এই সময় আমি প্রমোদা একটু ক্ষমা প্রার্থী, প্রমোদা আমাদের একটা জিনিস আমার ঘুরিয়ে হয়ে গেছে, যেটা হচ্ছে যে আজকে আমাদের যাদের জন্য আজকের এই অনুষ্ঠান তাদের মুখে কোনো কথাই শোনা হয়নি। তাই আমি পুনরায় উত্তম কুমার রায়চৌধুরীকে বলবো আজকের এই সময় তার এই দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরার জন্য। থ্যাংক ইউ স্যার। আমি তো অ্যাপ্রেন্টিস একটাই পাস করে অ্যাপ্রেন্টিস করার পরে আমি চলে গেছিলাম দিল্লি। যেহেতু আমার এখানে কোনো চাকরি বাকরি হলো না, আমি দিল্লি গেছিলাম 82-84 তা 84 আমার একটা কল এসেছিলো। তখন তো টেলিফোন শুরু ছিল না, টেলিগ্রাম। আমার কাকা থাকে দুর্গাপুর বিধাননগরে, তো কাকা টেলিগ্রাম করলো। আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা বললো
যে বাঙালি বাবু দেখি তো সাথী কার্ড ঠিক हो गया সাথী ঠিক हो गया যা। তখন তো রিজার্ভেশন করতে গেলে অনেক কিছু পয়সা লাগবে, তো কালকা মিলে ডাইরেক্ট চলে আসে। এসে যখন বিধাননগর দুর্গাপুরে নামি, আর সেদিনকে আমার ইন্টারভিউ ছিল, আমি জানতাম না যে ইন্টারভিউ 29 তারিখে ইন্টারভিউ নভেম্বরে। দুর্গাপুরে নামলাম 6টার সময়, আর ইন্টারভিউ ছিল 10টা। বাড়ির লোক জানে যে একটু মাস্টার, যেহেতু চাকরি করি ওখানে একটা সুমিত বলে কোম্পানি আছে, সেই কোম্পানির চাকরি করতাম। দিয়ে এলাম সকালবেলা ভোরবেলা, তখন দেখি টাকাটা দিয়েছে, যা বললো দেখি এবার হ্যাঁ দেখলাম কেউ একটা ইন্টারভিউ আছে। আর সেই সময় বটনিক প্লান্ট মৃণাল রায়, উনি এখন হয়তো ট্যাঙ্ক ইয়েতে জয়েন করেছেন হলদিয়াতে, তো উনি সেই সময় প্রজেক্ট অফিসার ছিলেন। মৃণাল রায় ছিলেন বলেই মনে হয় বটনিক প্লান্টটা হয়েছে, কেন আমরা নভেম্বরে ইন্টারভিউ যাবো আমি আর যাইনি। তা মৃণাল রায় যখন ইয়ে হচ্ছিল, আর মৃণাল রায়ের সঙ্গে আমার পরিচয় ছিল, আমার কাকার ওখানে যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, তা মৃণাল রায় ওখানে ওষুধ খেতেন, আমার কাকার কাছে ওষুধ খেতেন। দিয়ে ইন্টারভিউ দিয়েছি, আর ইন্টারভিউ দিয়েছি কীভাবে জানেন, সে মনে হচ্ছে জন্য কন্ট্রাক্ট লেবারে কাজ করতে যাচ্ছে। তখনকার দিনে সেই কাপড়ের স্কুলের ব্যাগ পায়জামা একটা ইয়ে ডেঙ্গি করে চলে গেছে, কেউ জানে না যে ইন্টারভিউ দিতে গেছে। কারণ ওই সময় ওখানে জমিদার যারা জমি দিয়েছে তাদের একটা ঝামেলা চলছে, এবং প্রায় বোম পড়তো ইয়ে পড়তো। একমাত্র মৃণাল রায় প্রজেক্ট অফিসার ছিলেন বলেই মনে হচ্ছে, আর সেই সময় পুলিশ অফিসার ছিলেন সুদেব রায়, উনিও খুব জানতেন ছিলেন, মৃণাল রায়ও খুব জানতেন ছিলেন। তা সেই সময় ওনারা ওই মানে মৃণাল রায়কে ডিপিএলে গেটে নামিয়ে দিয়েছে, ওখান থেকে হেঁটে হেঁটে এসে উনি প্রজেক্ট চালু করেছিলেন। তো যা হোক ইন্টারভিউটা হলো, ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ কল আসছে, অ্যাপয়েন্টমেন্ট কল আসছে না। ভাবলাম ঠিক করলাম ঠিক আছে, তাহলে আবার দিল্লি চলে যায়। এইবার যখন দিল্লি যাওয়ার জন্য প্ল্যানিং করছি, তখন কাকার কাছে মৃণাল রায় এসেছিলো, দিয়ে আমার বাড়ির অ্যাড্রেস বিধাননগরের যে অ্যাড্রেসটা দেখেছে, অ্যাড্রেসটা দেখে বলছে যে আচ্ছা আপনার অ্যাড্রেসে একটা ছেলে ইন্টারভিউ দিয়েছে, এই ছেলেটা কে? আমার বললো যে না আমার ভাই। বললো ভাইপো ইন্টারভিউ দিচ্ছে, একবার তো বললেন না। তা বলছে না কী আর বলবো, ভাইপো তো এখানে থাকবে না বলছে, চলে যাবে দিল্লি, তা সেই জন্য আর বলিনি। বললো না আমার ভাইপো হয়েছে, যেতে বারণ করলো। যা জয়েন করলাম 31 তারিখে, আর 31 তারিখে জয়েন করার পর ফাঁসু সাহেব ছিলেন, ফাঁসু সাহেবের কথাটা আমার সারা জীবন মনে থাকে। 31 তারিখে জয়েন করেছি, 31 তারিখে জয়েন করে সংসিংই বলছেন 1 তারিখে বঙ্গাইগাঁওতে রিপোর্ট করতে হবে। এমনি বসো না, এমনি বসো। এইবার আমি কনক আর বীরেন মাস তিনজনে জয়েন করছি। তিনজনে জয়েন করার পর আমাদেরকে দিয়ে দিল 1 তারিখে বঙ্গাইগাঁও জয়েন। এইবার কনক ঘোষের বাবা ছিল বড় নেতা, কংগ্রেসের নেতা ছিল, উনি তো ওনার সাথে খুব ঝগড়া করলেন। টাইমের ভাসু বললো দেখুন ওই ছেলেগুলো সব লাইন দিয়ে শুয়ে আছে চাকরি পাওয়ার জন্য, তা এদেরকে তাহলে আমরা ছেলেকে ছেড়ে দিন, ওদেরকে নিন। তা যাই হোক আমরা কোনো রকমের কষ্ট করে জনতা এক্সপ্রেস, তখনকার দিনে সিট ছিল পাখে, জনতা এক্সপ্রেসে কাটোয়া থেকে মুম্বাইয়া গেলাম রাত্রি 1টা। আর সেই সময় আসামে বিঘু ফুকুনের লড়াই চলছিল, ওই অসমিয়া খেদাও বলে বাঙালি খেদাও বলে একটা লড়াই চলছিল। আমরা 1টার সময় গেছি, বঙ্গাইগাঁওতে গেছি, স্টেশন মাস্টার খুব হেল্প করেছে, উনি একটা রিক্সা করিয়ে দিয়েছেন, এবং সঙ্গে বলেছেন আমরা 2-3 জন একসঙ্গে যাবেন না, একজন যা, আমরা 2জন থাকুন। যে আমি গেলাম, গিয়ে এলপিজি গেটে নক করলাম, এলপিজি গেট খুলবে না কত রাত্রিরে, যা সিকিউরিটি খুললো, বলে আমরা 3 জন তাহলে এখানে চলে আসবো। আমরা বঙ্গাইগাঁওতে ছিলাম, ওখানে রাত্রে 3 জন ক্যান্টিনে ছিলাম। ক্যান্টিনে থাকার পরে তারপর দিন আমাদের এক স্টাফ বললো যে এক কাজ করুন, আমরা কজন আসবে। তা আমরা এখান থেকে খবর পেয়েছিলাম 20-22 জন যাবে। যা হোক আমরা 3 জনে একটা নতুন বাড়ি, 3টে রুমের বাড়ি পেলাম। আমার 3টে বাড়ি আমাদের লাগবে, আমরা 20-22 কল্যাণী, তখন কল্যাণী টপ ছিল, কিন্তু সেই কল্যাণীকে ইয়ে করে আমরা তখন ম্যানুয়াল চলতো, তারপর ক্যারোজাল হলো। এবং তখন আমি যেহেতু মেনটেন্স ছিলাম, মেনটেন্সের পুরো দায়িত্বটা কম ছিল। তখন আমাদের গৌতম বোস সাহেব ছিলেন একটা অফিসার, আর 2জন বিজিবিজি চলে আসে, যেটা একটা ঝামেলা প্রবলেম আছে। এই তো কালকে দেখলাম সিকিউরিটিতে হাউসকিপিংয়ে টেন্ডার হয়েছে, সেই নিয়ে একটা ঝামেলা মনে হচ্ছে আসবে। এটাও আর বিশেষ বলছি না, সেগুলো আমি আমার বক্তব্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। এরপর আমাদের
আমার সাথী